নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণে। অগ্নিবাণ নিয়ে অযোধ্যা থেকে আমি অনির্বাণ। অযোধ্যায় আসার পর থেকে আজ পর্যন্ত আমি একদিনই মাত্র আমার কথা রাখতে পারিনি, যেদিন অনির্বাণের অগ্নিবাণে আমি বিতর্ক করেছিলাম। অনির্বাণের অগ্নিবাণে প্রত্যেকদিন বিতর্কই হয়, কিন্তু অযোধ্যায় আসার পর আপনাদের আমি কথা দিয়েছিলাম যে যতক্ষণ না এই এপিসোডটা অর্থাৎ শ্রীরাম মন্দিরের দ্বারোদ্ঘাটন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনির্বাণের অগ্নিবাণে কোনো বিতর্ক রাখবো না। তবে নিশ্চিতভাবে যারা না যত রকমভাবে বিতর্কের উপাদান যোগাচ্ছেন তাদের সব রকমের যোগানো উপাদান নিয়ে অনির্বাণের অগ্নিবাণে আলোচনা হবে। তবে মূলত শ্রীরামচন্দ্রকে নিয়েই আলোচনা হবে। এতদিন পর্যন্ত আলোচনায় চালিয়ে গিয়েছে, কিন্তু আজকে আমার ধৈর্যচ্যুতি ঘটল। এর মাঝখানে একদিন অবশ্যই সংহতি মিছিল নিয়ে বিতর্ক করতে হয়েছে কিছুক্ষণ, কিন্তু আজকে ধৈর্যচ্যুতির কারণটা একদম আলাদা। শ্রীরামচন্দ্রকে যারা আধুনিক ভারতে নির্বাসনে পাঠিয়েছিলেন তারা গতকাল তাদের জবাব পেয়ে গিয়েছে। সংহতি মিছিল চূড়ান্ত ফ্লপ করার পরে তৃণমূল কংগ্রেস না হয় এবার নেতাজি শরণাপন্নতা ওটা মানে বোঝা যায়, কিন্তু কংগ্রেস বাজারে নেতাজি ছেড়েছেন। হ্যাঁ, এই ভাষাটাই বললাম, বাধ্য হয়ে বললাম, বলতে বাধ্য হলাম। তার কারণ নেতাজি সাজিয়ে আজ কংগ্রেসের লোকেরা পশ্চিমবঙ্গের বাজারে বাজারে কিছু লোককে ছেড়েছেন। তারা নাকি মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, বুঝবেন মানুষের সমস্যার কথা। আগে কংগ্রেস ঠিক করুক, কংগ্রেস গান্ধী পরিবারের হাতে কংগ্রেসের হালটা রাখবে নাকি নেতাজির হাতে হালটা তুলে দেবে, নেতাজির উত্তরসূরিদের হাতে হাল তুলে দেবে। যে একটি পরিবারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং দেশের প্রধানমন্ত্রী পদপ্রাপ্তির জন্য তাদের সেই উচ্চাকাঙ্ক্ষার সর্বোচ্চ সীমা অতিক্রম করে ষড়যন্ত্রের চূড়ান্ত সীমায় পৌঁছনোয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্ভবত বিদেশের মাটিতেই প্রাণত্যাগ করতে হয়েছে, অথবা তার আর ঘরে ফিরলেও প্রকাশ্যে আসা হয়নি। তার কারণ তাই হোক, বিমান দুর্ঘটনায় তার যে মৃত্যু হয়নি সেটা গোটা ভারত এখন জানে। গান্ধী পরিবার আর কংগ্রেস যাই মনে করুক, আর তাদের এতদিনকার পোষ্য বুদ্ধিজীবী ইতিহাসবিদ, এমনকি বিদেশ থেকে ছাই আনতে যাওয়া প্রধানমন্ত্রীরা বা বিদেশ মন্ত্রীরাও যাই মনে করুন না, সেহানা কংগ্রেস দেখলাম হঠাৎ নেতাজির প্রেমে উদ্বেল। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম যে দেশের আদর্শ, কোনো নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায় নয়, এটা বুঝতে কংগ্রেসের আরো কত বছর সময় লাগবে, ইন্ডিজোটের অন্য শরিক তৃণমূল বা বামেদের আরো কত বছর সময় লাগবে আমি জানি না, কিন্তু তারা এটা বুঝে গিয়েছেন যে যে কোনো কারণেই হোক, কোনো একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট প্রাপ্তির জন্যই হোক অথবা তাদের রাজনৈতিক ডিএনএতে ঢুকে থাকা বিদেশিদের পদলেহনকারী মনোবৃত্তির জন্যই হোক, তারা শ্রীরাম মন্দিরে শ্রীরামচন্দ্রের শ্রীরামলালার নিজের জন্মভূমিতে পূর্ণভূমিতে ফিরে ভারতের পুনর্জাগরণ শুরু করার যে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে সত্যি সত্যি ভারতের জনমানুষের মানস প্রতিমায় শ্রীরামচন্দ্রের যে পুনঃপ্রতিষ্ঠা, তাকে তারা মিস করেছে ইচ্ছাকৃতভাবে। কেউ তাদেরকে মিস করতে বলেনি, কিন্তু তারা করেছেন, বাধ্য হয়ে করেছেন। কোথাও কথা দেওয়া আছে বলে, চুক্তিবদ্ধ বলে, নাকি অন্য কোনো কারণে জানি না, কিন্তু করেছেন। এখন এই ক্ষতি মেটাবেন কি করে? ক্ষতি যে হয়েছে তা অযোধ্যায় মানুষের ঢল, সারা ভারতের মানুষের একত্রিত হওয়া এবং মন্দির নির্মাণের পর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রাষ্ট্র নির্মাণের ঘোষণা করেছেন, তারপর মানুষের সাড়া দেখে বুঝেছেন এত বছর পিছিয়ে সে রাষ্ট্রের নির্মাণ যার হাতে সব থেকে সুসংগত হতে পারত, যাকে দেশ থেকে তাড়িয়ে ছেড়েছিলেন, কংগ্রেস থেকে তাড়িয়ে ছেড়েছিলেন, আজ তাকে তার পোশাকে কিছু লোক বাজারে ছেড়েছেন। আরে আগে তো ঠিক করুন রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব করবেন না নেতাজি সুভাষচন্দ্র বসু। আগে তো ঠিক করুন একটা পরিবারের হাতে কংগ্রেসের মালিকানা তুলে দেবেন, নাকি সুভাষচন্দ্র বসুর মতো নেতাজির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করা, সত্যি সত্যি সেনা নিয়ে লড়াই করা, লড়ে রক্ত দিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা দেশনায়কদের হাতে এদেশের মানুষের কার্যভার তুলে দেওয়ার যে সুযোগ আপনারা নষ্ট করেছেন, নিজেরা শেষ করেছেন, ধ্বংস করেছেন, তার জন্য ক্ষমা চান। তারপর তো নেতাজির নাম মুখে আন, তা নয় হঠাৎ করে নেতাজি। কেন? রাম ধাক্কা খাওয়ার পর আর কিছু জুটছে না, হাতের সামনে যা পাবেন তাই আঁকড়ে ধরবেন, নেতাজির পায়ে আপনাদের এই অপবিত্র হাত ঠাকাবেন, দেশবাসী মেনে নেবে? মানবে যে না তা আমি নিশ্চিত। কিন্তু আজকের বিশেষ প্রতিবেদনে আগে একবার চোখ রাখবো ইন্ডিজোটের শরিকদের নেতাজির চরণ ছোঁয়ার প্রতিযোগিতা নিয়ে, তারপর আসবো আজকের ভিতর, আজকের বিশেষ প্রতিবেদন। ভোটের কাছে একজন লোক দেশ
বিক্রি করে দিয়ে চলে যাবে। आज हमारे राम आ गए हैं। দেশ জুড়ে যখন রামলালার ঘরে ফেরার উন্মাদনা উৎসবের আমেজে মেতেছে দেশবাসী, সেদিনই রাজ্যে সংহতি মিছিল তৃণমূলে। মিছিল থেকে ফের একবার রাম মন্দিরকে নিয়ে বিজেপির রাজনীতির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি গৌরীকে রং করতে হবে, কেন? লাল নীল হলুদ সবুজ রামধনু কত কালার আছে, আমি কেন গেরুয়া কালার করতে যাব? আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং, আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেবো? এ তো গেল রাম মন্দিরের গল্প, এবার কি নেতাজিকে নিয়েও শুরু ভণ্ডামি? ভোটের পালে হাওয়া টানতে এবার কি নেতাজি ভজনা শুরু ইন্ডি জোটের? নেতাজি জন্মদিবসে বাংলার শাসক নেতাদের মুখে মুখে শুধুই সুভাষ বন্দনা। নেতাজি যদি বেঁচে থাকতেন তাহলে দেশে ধর্ম অন্ধতা থাকতো না, দেশে বিজেপি থাকতো না। নেতাজি তো আমাদের নায়ক, নেতাজি আমাদের রাষ্ট্রীয় নায়ক। নেতাজিকে নিয়ে আমরা গর্বিত। যারা রামকে মানেন মানেন, যারা পুজো করেন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু নেতাজি ভারতবর্ষের গর্ব। আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতাজির যে ভূমিকা তা অবিস্মরণীয়। নেতাজি চলে যাওয়া স্বাধীনতার আগে দেশের ক্ষতি করেছে। রামকে নিয়ে রাজনীতি মোদির রাজনীতি। নেতাজি থাকলে ধর্মান্ধতা থাকতো না, নেতাজি থাকলে রাজ্য জুড়ে দুর্নীতির পাহাড় তৈরি হতো। গরিবের মাথার ছাদ থেকে শুরু করে মিড ডে মিলে শিশুদের খাবার চুরি যেত। চাকরির দাবি নিয়ে বছরের পর বছর রাস্তায় থাকতে হতো যোগ্য চাকরি প্রার্থীদের। শুধু ফিরহাদ হাকিম সাহেবকে মনে করিয়ে দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বোস এক সময় কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ছিলেন। আজকে ফিরহাদ হাকিম সাহেবও সেই কলকাতা কর্পোরেশনের মহানাগরিক। পার্থক্য হচ্ছে একজন প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছিলেন, একজন প্রেসিডেন্সি জেলে ছিলেন। এ রাজ্যে এমনকি দেশেও ইন্ডি জোটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যে যার মতো একলা চলার ডাক দিচ্ছে। ভোটের লড়াইয়ে টিকে থাকতে কি এবার নেতাজি ইন্ডি জোটের শেষ আশ্রয়? রিপাবলিক বাংলা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার আজকের অতিথিরা তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র, অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী এবং মণিশঙ্কর বাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আদিতে কংগ্রেস সমর্থক ছিলেন, এখনো মণিশঙ্কর বাবু মাঝে মাঝেই এদিক ওদিক খেলে পড়েন, কখনো কংগ্রেস কখনো তৃণমূল, যাই হোক। এবং আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী অফিসিয়ালি কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক এবং নেতাজি গবেষক। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু আজকে শুরু করবো নির্মলাবাবু আপনাকে দিয়ে। আমি না ভণ্ডামির কোনো চূড়ান্ত সীমা খুঁজে পাচ্ছি না। বেশি বলতে গেলে আমি সম্ভবত বাকরুদ্ধ হয়ে পড়ব। যারা ভারতকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করে কর্তব্য পথে, যেখানে আর 8 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন, সেখানে বিদেশি শাসকের মূর্তিটা স্বাধীনতার 75 বছর পর পর্যন্ত বসিয়ে রেখেছিল স্বমহিমায়, তাদের মুখে নেতাজির নামটা শোভা পায় কি নির্মলাবাবু? নেতাজির সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। প্রথম কথা আপনাকে বলে দিই, নেতাজি কংগ্রেসের কেউ নন, কিছু মনে করবেন না। আমি একটা আমরা মনে করছি নির্মলদা, একটু সাংবাদিকের মতন বলুন না, আমরা শিখতে চাই। শুনুন সুমন বাবু, সুমন বাবু, সুমন বাবু, সুমন বাবু প্লিজ, সুমন বাবু এক মিনিট, নির্মলা বাবু এক মিনিট। সুমন বাবু, আপনাদের এই অদ্ভুত রাজনৈতিক ফিচলেমাগুলো একটু বন্ধ করুন। একজন নেতাজি গবেষককে কথা বলতে দিয়েছি, তিনি তার সারাটা জীবন নেতাজির জন্য ব্যয় করেছেন সাংবাদিকতা করার পাশাপাশি। আপনাদের মতো পেশাদার রাজনীতিবিদ নন তো। ওনার কথা শুনতে অনেক মানুষ পছন্দ করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন নেতাজি গবেষক হিসেবে। ওনার কথা শুনতে দিন। রাজনৈতিক ফিচলেমাগুলো একটু পরের জন্য তুলে রাখুন। হবে, আসবো, সুযোগ দেবো। নির্মলা বাবু, 1923 সালে চিত্তরঞ্জন দাস চলে যাওয়ার পরে নেতাজি কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হন এবং থাকেন 39 সাল অবধি, 16 বছর। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কংগ্রেসে থেকেছেন, নেতাজি তার থেকে অনেক কম কংগ্রেসে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে 1972 সালে ঢুকেছেন, 1998-এ ছেড়েছেন, আর নেতাজি 23-এর পরে ঢুকে 39-এ ছেড়েছেন। আমি দুজনের তুলনা করছি না। সুতরাং নেতাজি সম্বন্ধে কংগ্রেসের কথা বলার কোনো অধিকারই নেই। তার কারণ একটাই, নেতাজির জন্য আমার যেটা মনে হয়েছে,
সত্যি কথা বলতে কংগ্রেস কিছুই করেনি, একটা কমিশন আর একটা কমিটি, আর সেখানেও তার অন্তর্ধান নিয়ে ঠিক সেই জায়গাটাতেও তারা কনক্লুড করতে পারেনি, কমিটিতেও করতে পারেনি, কমিশনেও করতে পারেনি, এবং এমন করলেন যে পরবর্তী সময় আর একটা কমিশন করতে হয়েছিল, সেটা করেছিলেন বাজপেয়ী। এবার প্রশ্নটা হচ্ছে নেতাজিকে নিয়ে আজকে যে কংগ্রেসের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা আমার কাছে ভীষণ রকমভাবে হাস্যকর, একদম হাস্যাস্পদ। আমি কোনোদিন নেতাজিকে কংগ্রেসের অন্তর্ভুক্ত বলে মনেই করিনি। কারণ হচ্ছে নেতাজি কংগ্রেস ছেড়েছিলেন দুটো কারণে। একটা হচ্ছে গান্ধীজিকে কি ধরনের ক্ষমতা দেওয়া হবে সেই নিয়ে নেহেরু এবং তার অন্যদের সঙ্গে তার ডিসপিউট হয়। আর একটা হচ্ছে কনস্টিটিউশন তৈরি করা নিয়ে, কংগ্রেসের কনস্টিটিউশনটা কি হবে সেইটা নিয়ে একটা ডিবেট হয়, এবং নেতাজি কংগ্রেস ছেড়ে দেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আজকে আপনারা বলছেন রাম ধাক্কা, সত্যি একটা রাম ধাক্কা পড়েছে। আসলে এগুলো হচ্ছে এক একটা অ্যানালিসিস। কংগ্রেস অন্ধের মতো নেতাজিকে ল্যাপ আপ করবেন, কংগ্রেস অন্ধের মতো গান্ধীজিকে ল্যাপ আপ করবেন। তার কারণটা কি? অথচ আপনি যদি তাদের জীবনটা দেখেন, তাদের স্পেশালি শেষ পর্যায়গুলো দেখেন, কংগ্রেসে প্রায় যেমন নেতাজি চলে গেলেন, গান্ধীজিও লস্ট অল কন্ট্রোল ওভার কংগ্রেস আফটার 1938 or 39। তার কারণ তার যে বায়োগ্রাফার জুডিথ ব্রাউন, সে নিজেও এই ইন্ডিকেশনটা দিয়ে গেছেন। পরবর্তী সময় আমি যারা তার সঙ্গে থেকেছেন আমি তাদের কথাই বলবো। আমি পরবর্তী সময় কে কি বলছে না বলছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা প্রত্যক্ষভাবে দেখেছেন তাদেরকে। এবার নেতাজি নিয়ে যে ড্রামাটা এখন শুরু হয়েছে, নেতাজিকে সবাই ল্যাপ আপ করতে চাইছে। আপনি ইন্ডিজোটের কথা বলছেন, 27টা পার্টির একজন একজন করে নাম করে বলুন যে নেতাজির জন্য কে কী করেছেন। আমি লাস্ট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের সঙ্গে আছেন কি নেই আমি জানি না, এটা একটা খুব রহস্য ব্যাপার। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও 65টা ফাইল ডিক্লাসিফাই করা ছাড়া প্রত্যক্ষভাবে নেতাজির জন্য কি করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে কার কি কন্ট্রিবিউশন আছে, আপনি যদি সেটা দেখেন তাহলে নেতাজির প্রতি প্রত্যেকের যে কর্তব্য সেটা উঠে আসে। কিন্তু এখানে আমি অন্তত রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে, কিছু মনে করবেন না, আপনি আমাকে বলতে পারেন বিজেপি বাদ দিয়ে সত্যি কথা বলতে নেতাজিকে আত্মস্থ করার জন্য ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সিভিলাইজেশনের সঙ্গে নেতাজিকে পার্ট করে দেওয়া, যেমন রামকে কালচার সিভিলাইজেশনের সঙ্গে পার্ট করে দেওয়ার ব্যাপারটা বিজেপি যেভাবে করেছে, সেটা নিশ্চয়ই আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে অ্যাজ আ স্টুডেন্ট অফ পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড জার্নালিজম, আমাকে এটা মেনে নিতেই হবে। সুতরাং আপনি যদি এটা থেকে চোখ সরিয়ে নেন, শুধু রাজনীতির কারণে আমি আলাদা করে, এটা হতে পারে না। বেশ, আমি মণিশঙ্কর বাবুর কাছে যাব। মণিশঙ্কর বাবু, ফিরহাদ হাকিমের একটা কথা শুনে সকালবেলা খুব একচোট হেসেছি। এই অযোধ্যায় মানুষ এখন সত্যি সত্যি অনাবিল হাসিতে রয়েছেন, আনন্দে রয়েছেন। শ্রী রামলালা দর্শন করে বেরোচ্ছেন হাসতে হাসতে, যাওয়ার সময় হাসতে হাসতে অসহ্য পরিশ্রম করে তারা যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন, পায়ে হেঁটে আসছেন। কিন্তু আমি তার থেকেও বেশি বোধহয় আনন্দ পেয়েছি ফিরহাদ হাকিমের একটা কথা শুনে। তিনি বলছিলেন আজ সকালবেলা নেতাজি থাকলে দেশে বিজেপি থাকতো না। আমার একটাই প্রশ্ন, নেতাজি থাকলে ফিরহাদ হাকিমের নারদের টাকা খাওয়া থাকতো? নেতাজি থাকলে মণিশঙ্কর বাবু চাল চুরি, আটা চুরি রেশন থেকে থাকতো? মিড ডে মিলের খাবার চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি থাকতো? নেতাজি থাকলে তৃণমূল দলের চুরি চামারি থাকতো? তৃণমূলের এই নেতা মন্ত্রীরা করে খেতে পারতেন না তো? ওদের তো নেতাজির নাম আর রামের নাম মুখে আনা ওদের ক্ষেত্রে সমার্থক। দুর্জনের ক্ষেত্রে রামের নাম করলে যেরকম সেখান থেকে পালাতে হয়, নেতাজির নাম করলে তৃণমূল কংগ্রেসের পালাতে হওয়ার কথা। না দেখুন, এই মানে কতগুলো জিনিস না খুব হাসির ব্যাপার। মানে আপনি নেতাজির সঙ্গে তৃণমূলের চাল চুরির সঙ্গে কম্পেয়ার করে দিচ্ছেন, 500 বছর আগে যখন রাম ছিল তার সঙ্গে মোদিকে কম্পেয়ার করে দিচ্ছেন,
বাংলার মানুষ নেতাজি তাকে নিয়ে কোন পার্টি কি কথা বলতে পারবে কি পারবে না সেটা নির্মলবাবু ঠিক করে দিচ্ছেন। একদম। এইবারে আমার কথা হচ্ছে জয় গুরু। যে রাম হচ্ছে একদম বিজেপির পরিবারের লোক, আর রাম মন্দিরটা হচ্ছে একদম বিজেপির নিজস্ব প্রপার্টি। বিয়ে বাড়িতে যেমন নেমন্তন্ন করে তারা নিমন্ত্রণ করবেন, কে যাবেন কে যাবেন না, কাকে ঢুকতে দেবেন কাকে ঢুকতে দেবেন না, হাস্যকর। তার মানে হচ্ছে যে আপনি যদি বলেন একটা সনাতন হিন্দু ধর্মকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসছি, তার মানে আমরা আবার বহু বিবাহ ফিরে নিয়ে আসবো, আমরা আবার সতীদাহ প্রথা ফিরিয়ে নিয়ে আসবো, আমরা আবার বাল্য বিবাহ আবার এখানে হিন্দুত্ব কোথায় পেলেন? তার মানে এইগুলোকে আনতে চান, নেতাজির সঙ্গে হিন্দুত্ব জুড়ে গেছে। সনাতন হিন্দু ধর্ম নিয়ে আসছেন। মণিশঙ্কর বাবু, আজকে শুনুন, আমি মণিশঙ্কর বাবু লাইনে যাচ্ছেন একদম। রামচন্দ্রকে হিন্দু বানিয়ে দিয়েছেন। না না, মণিশঙ্কর বাবু শুনুন না, আপনারা রামচন্দ্রকে হিন্দু বানিয়ে দিয়েছেন, এবার নেতাজিকে হিন্দু বানিয়ে রাখবেন নাকি? সকালবেলা তাহলে অভিনয় করছিলেন কেন? সকালবেলা অভিনয় করছিলেন কেন? একটা কথা উঠে গেছে, বলছি নেতাজি থাকলে বিজেপি থাকতো না, নেতাজি থাকলে চালচুরি থাকতো। আরে এটার উত্তর দিন না আগে। নেতাজি থাকলে চালচুরি থাকতো। বাজারে একটা কথা উঠে গেছে, দশরথের 5টি পুত্র, 5 নম্বরটা হচ্ছে রিপাবলিক বাংলা। ফলে সেইটাকে আপনি খেয়াল করুন যে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন। নেতাজি নিয়ে ছুটে চেয়েছে রিপাবলিক বাংলা গর্বিত। যদি দশরথের 5ম পুত্র হিসেবে রিপাবলিক বাংলাকে বাজারে মানুষ মনে করেন, তাহলে রিপাবলিক বাংলা গর্বিত। মণিশঙ্কর বাবু আপনাদের মতো ভয় পাবে না, আপনাদের মতো আমরা ভোটে লড়ি না তো, আমাদের ওই ভয়টা নেই। মণিশঙ্কর বাবু আপনাদের মতো আমরা ভোটে লড়ি না তো, আমাদের ওই ভয়টা নেই। রিপাবলিক বাংলা দশরথের 5ম পুত্র হলে শ্রী রামচন্দ্র এবং দশরথের যে আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে তার জন্য আমরা গর্বিত। কিন্তু নেতাজির নাম আনার অধিকার তৃণমূল কংগ্রেসের মতো চোর দলের মুখে আছে কি নেই? শুনুন, রামকৃষ্ণদেব কি বলেছিল জানেন তো? একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। শুনুন কেন বললাম এই কথাটা, এত পাপ করেছেন না, সেটা রামের মধ্যে দিয়ে পাপ স্খলন করার জন্য উত্তোলন। এটা রাম টাকার আপনাদের তো রাম নামেই আপত্তি, এমন ভাবে ন্যারেটিভ তৈরি, আপনাদের তো রাম নামেই আপত্তি। ফলে আপনাকে আমি বলবো যে নেতাজি নিয়ে যখন আলোচনা করবেন, নেতাজি একজন, আমি অঙ্কন বাবুর কাছে আসবো, তিনি একজন রাষ্ট্র, আমি অঙ্কন বাবুর কাছে আসবো। অঙ্কন বাবু আপনি ফিরহাদ হাকিমের সঙ্গে নেতাজির প্রেমে করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের মণিশঙ্কর বাবু অঙ্কন বাবু নেতাজির প্রেমে তৃণমূল কংগ্রেসের দু চক্ষু দিয়ে জল গড়াতে দেখে আমার দারুণ লাগছে। কিন্তু এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে সুভাষদাকে ডেকে দিন যারা বলেছিল তারা হয়তো তৃণমূলই করে বলে জানি। নেতাজি থাকলে এই একটু আগে রামকৃষ্ণ দেবের কথা বলছিলেন মণিশঙ্কর বাবু, টাকা মাটি টাকা করতে করতে তৃণমূলের প্রমোটারদের এত টাকা হতো নাকি? তৃণমূল আশ্রিত প্রমোটারদের এই টাকা পয়সা হতো? নেতাজি থাকলে সত্যি কার সমস্যা হতো এখন অঙ্কন বাবু বলুন তো? আচ্ছা হয়েছে, বিষয়টা হচ্ছে যে এখন তো ভূতের মুখেও আমরা রাম নাম দেখছি। কংগ্রেসও বলছে রাম মন্দির হচ্ছে কি ভালো, তৃণমূলও বলছে রাম মন্দির হচ্ছে কি ভালো, সিপিএমও বলছে রাম মন্দির হচ্ছে কি ভালো, কারুর আপত্তি নেই। তেমনি ভারতবর্ষের ইতিহাসে এটা কারুর অজানা নয় যে যাদের কারণে আজকে নেতাজিকে দেশত্যাগ করতে হয়েছিল, যাদের কারণে আজকে ভারতবর্ষের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রতারিত হতে হয়েছিল, বঞ্চিত হতে হয়েছিল, এবং স্বাধীনতার পরে ইতিহাস বইয়ে যাদের কারণে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বলুন কিংবা পরাক্রম পুরুষোত্তম নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, বারবার বঞ্চিত হতে হয়েছিল, উপেক্ষিত হতে হয়েছিল, তারা আজকে হঠাৎ নেতাজি নাম করছে। এ তো আরেক ভূতের মুখে রাম নাম। ভুললে চলবে যে কংগ্রেস যখন কংগ্রেসের ছেড়ে দিচ্ছেন, ত্রিপুরা কংগ্রেসের পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসকে ছেড়ে দিচ্ছেন, সেই সময় তারপর যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিচ্ছেন, কংগ্রেসের জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রত্যেকে বড় বড় স্টলওয়ার্ড যারা তৎকালীন কংগ্রেস নেতা, তারা বলতে চাইছেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনকে মুখটাকে ঘুরিয়ে দিতে চাইছে। 46-এর মার্চ মাস গোটা দেশের মানুষের দাবি ছিল, যখন সিঙ্গাপুরে জওহরলাল নেহরু যাচ্ছেন, আজাদ হিন্দ ফৌজের স্বর্গীয় শহীদ সেনাদের ওই স্মৃতিস্তম্ভে তিনি যেন মাল্যার্পণ করেন।
কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটা তখন পেতে হবে, ব্রিটিশের আনুগত্য প্রমাণ করতে হবে। তাই দেশের আবেগকে উপেক্ষা করে সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানে আজাদিন ফৌজের স্বর্গীয় সেনাদের স্মৃতিসৌধে মালা দিতে অস্বীকার করেছিলেন জওহরলাল নেহরু। ভুলে গেলে হবে? চ্যাপ্টারে যখন স্বাধীনতার পরবর্তীকালে একেবারে ঠিক। স্বাধীনতা তাই নয় অঙ্কন বাবু, শুধু তাই নয়, ওই আজাদিন ফৌজের সেনানীদের স্মৃতিসৌধটা যিনি দক্ষিণ পূর্ব এশিয়াতে গুড়িয়ে দিয়ে এসেছিলেন, একদম। সেই মাউন্ট ব্যাটেনকে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত করেছিলেন এই জওহরলাল নেহরু, একদম। যদিও জিন্না পাকিস্তানের প্রথম ভাইসরয় হিসেবে কোনো ব্রিটিশকে নিযুক্ত করেননি। আমি সুমন রায়চৌধুরীর কাছে আসবো। সুমন বাবু, কি বাজারে কিছু পাওয়া যাচ্ছে না হঠাৎ করে নেতাজি? আমি শেষ করছি। সব থেকে আপত্তিজনক জায়গাটা কোথায় লাগে? একদম আজাদিন ফৌজের মানে আজাদিন সরকারের 50তম বর্ষপূর্তি উপলক্ষে যখন ভারতীয় জনতা পার্টি নরসিমহা রাওয়ের সরকারের সময় বলেছিল একটা জাতীয় অনুষ্ঠান করা হোক, নেতাজিকে শ্রদ্ধা জানানো হোক, আজাদিন ফৌজকে শ্রদ্ধা জানানো হোক, তখন নরসিমহা রাওয়ের সরকার সেই শ্রদ্ধার অনুষ্ঠান পালন করতে অস্বীকার করেছিল। যখন আমাদের বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ 2010 সালে লোকসভার বুকে বলেছিলেন নেতাজি সংক্রান্ত ফাইলগুলোকে জনসমক্ষে আনা হোক, তখন এই কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নুইসেন্স ভ্যালুর কাজ এগুলো, সরকারের কাছে এই কাজের জন্য কোনো সময় নেই। আমাদের সরকার ক্ষমতায় আসার পর 390টা ফাইল সামনে এনেছে। এই কংগ্রেস বড় বড় কথা হিসেবে, ভারতীয় হিসেবে ছি বলা ছাড়া বোধহয় কোনো উপায় থাকে না। একদম একদম। আমি সুমন রায়চৌধুরীর কাছে আসবো। সুমন বাবু, হঠাৎ কি মনে করে হঠাৎ করে আবার নেতাজি? তাহলে দুজন এতদিন কি মনে করে, এতদিন পরে কি মনে করে নেতাজি? নেতাজিকে কংগ্রেস তৃণমূল লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? আস্তে আস্তে দুজন অঙ্কন বাবু, সুমন বাবু কাছে, বিজেপি সুমন বাবু কাছে, সুমন বাবু, অঙ্কন বাবু প্লিজ, বিজেপি গরুচর অনুব্রত চাকরিচর প্রাপ্ত, এরা আপনাদের ফ্রিডম ফাইটার বলুন, লজ্জা লাগে না? স্বাধীনতা আন্দোলনে আরে আপনারা তো কোনো আন্দোলন নেই, আপনারা খালি চুরি করবো টাকা দাও এই আন্দোলন করেন তৃণমূল। একটাও ছিল না। এরা কবে? সুমন বাবু প্লিজ, সুমন বাবুর কাছে যাচ্ছে আমি। সুমন বাবু, তৃণমূল কবে? অঙ্কন বাবু প্লিজ, অঙ্কন বাবু মণিশঙ্কর বাবু নয়, এখন সুমন বাবুর কাছে গেছি। সুমন বাবু, বাজারে কিছু জুটছে না আর আপনাদের? এবার নেতাজি, আপনাদের লজ্জা করে না এইভাবে সাংবাদিকতা করতে? একটু লজ্জা হচ্ছে না? হ্যাঁ, একটু লজ্জা করে না? আপনাদের যদি লজ্জা না করে, নেতাজিকে দেশ থেকে তাড়িয়ে নেতাজির নাম করে বাজারে লোক ছাড়তে আমাদের কেন লজ্জা করবে? লজ্জা তো আপনাদের হওয়া উচিত। আপনি বসে আছেন কি করে? নেতাজি তো আমাদের, বসে আছেন কি করে নেতাজির নামে এই সমস্ত কথা বলার পরে? বইগুলো, দস্তাবেজ-গুলো, ডকুমেন্টস-গুলো মাউন্ট ব্যাটেন আর নেতাজি একই হতে পারে? আরে মাউন্ট ব্যাটেন আপনাদের, নেতাজি আপনাদের কি করে হবে? ঠিক আছে, বলুন শুনি নেতাজি কি করে আপনাদের? মাউন্ট ব্যাটেন, আরে মাউন্ট ব্যাটেন, আরে বলুন না সুমন বাবু। আমার একটাই প্রশ্ন, মাউন্ট ব্যাটেন আর তার স্ত্রীও আপনাদের কংগ্রেসের, আমার নেতাজিও আপনাদের, কিভাবে একটু বলেন, বুঝিয়ে দিন একটু কিভাবে আপনাদের হয়, আপনি বলুন। আরে কমনওয়েলথে ভারতকে ঢোকানোর সময় একদম নিকৃষ্ট আর প্রস্ফুটিত গোলাপ ফুলগুলো সব বসে আছে কমনওয়েলথে। আরে শুনুন না, রানীর শাসনে ভারতকে রাখার সময় নেতাজির পারমিশন নিয়েছিলেন? বলুন, আপনি বলুন। নেতাজির পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, আজকে আপনাদের লজ্জা করে না? ভারতের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর, নেতাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর আপনাদের লজ্জা করে না এগুলো বলতে, এগুলো করতে? বাজারে নেতাজি ছেড়েছেন, আপনাদের পাপের শেষ নেই তো? সুমন বাবু, প্রশ্ন করতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন সুমন বাবু, বলুন। না, নির্মল বাবু প্রশ্ন করতে চাই। আপনি বললেন। অনির্বাণ বাবু খুব সুন্দর সঞ্চালনা করছেন। আপনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধিকে বিজেপির প্রশ্ন হচ্ছেন যে আমার লজ্জা করে কিনা। খুব সুন্দর সঞ্চালনা, একদম। এটা একটা এক্সাম্পল হয়ে ইতিহাসের হয়ে বলছি, আপনাদের
ইতিহাসের হয়ে বলছি। এক্সাম্পল হয়ে থাকবে ইতিহাসের হয়ে বলছি। অত্যন্ত মাউন্টব্যাটেনের এবং মাউন্টব্যাটেনের উত্তরসূরিদের বলছি। সঞ্চালনা আজ আপনি করলেন। মাউন্টব্যাটেনের উত্তরসূরিদের বলছি। পূর্ণ করলেন। মাউন্টব্যাটেনের অত্যন্ত- উত্তরসূরিদের বলছি। সবাইকে জিজ্ঞেস করুন। মাউন্টব্যাটেনের উত্তরসূরিদের বলছি। একটা প্রশ্ন আপনি যা ইচ্ছা বলুন। একটা মাউন্টব্যাটেনের উত্তরসূরিদের যা বলছি। খুশি করুন। একটা প্রশ্ন মনিদা একটা প্রশ্ন নিয়ে নিন 10 সেকেন্ড, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তৃণমূল আর কংগ্রেস একটু বলুক না, ইন্ডি জোট একটু বলুক না যে একদম বলুক, দিতে হবে। আমি ভারতবর্ষবাসী, আমি ভারতবাসী, ভারতবাসী আমরা, আমাদের উত্তর দিতে হবে। নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বীকার করুন। অঙ্কন তোমার নেতাজি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে দেশের প্রথম তোমার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। শোনো শোনো শোনো, তুমি একটা কথা বললে যে নেতাজি নিয়ে কংগ্রেসের বলার অধিকার, কংগ্রেসের বলার 2021 এ নিয়েছিল, ভোট হেরেছে কুলাঙ্গারগুলো, আবার 2024 এ নিয়েছে। আমি কে বলছে? 2024 এ কে বলছে ভাই? ownership নিয়েছে। আমি বলছি কারা অঙ্কন কুলাঙ্গার? বলছে- যারা নেতাজিকে অস্বীকার করেছিল তারা কুলাঙ্গার। অঙ্কন বলছে যে নেতাজি নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই, কেউ ছিল না। না, আছে আপনাদের। ইন্ডিজোট ক্ষমা চাওয়ার অধিকার আছে। নিয়ে উত্তর দেওয়ার অধিকার তুমি ক্ষমা চাওয়ার অধিকার আমি আছে। নির্মল থেকে একটা প্রশ্ন করব। উনি বললেন যে মমতা ব্যানার্জি যতদিন কংগ্রেসে ছিলেন নেতাজি ততদিনও ছিলেন না। আমার কথা হচ্ছে যে কতদিন কংগ্রেস করলে মনে হবে একজন কংগ্রেসের লোক, প্যারামিটারটা কি আছে? যদি তাই প্যারামিটার থাকে তাহলে বলুন যে তৃণমূল কংগ্রেস এই প্রতিদিন যে চাল দুর্নীতি আর শিক্ষা দুর্নীতি বলছেন, তারও বয়সটা 15 বা 20 বছর হলে তবেই কি দুর্নীতিটা বলা যাবে? তো না 2-3 বছরে বলা যাবে না। আলোচনা চলে এটা গেল। বলুন আপনি। না, উনি তো বললেন যে কংগ্রেসে খুব কম দিন ছিল নেতাজি। কম দিন ছিল মানে কতদিন থাকতে হয় তবে আপনি কংগ্রেস বলা যাবে? কংগ্রেসের ব্যাটিং করে 20 বছর। আরে কংগ্রেস নেতাজি নিয়ে কথা বলার অধিকার সুমনদা বলছেন আছে তো। না। উনি তো বলছেন কংগ্রেস নিয়ে কথা বলার অধিকার বিজেপি ছাড়া কারণ নেই। কে বলেছে? এই তো উনি বলেছেন। বিজেপি উনি বলেছেন দল যে বিজেপি কাজ ছাড়া কারণ করেছে নেই বলেছেন। নেতাজির জন্য। আপনি কংগ্রেসের নেতাজির জন্য কাজ না, বিজেপি সরকার করেছে। নেতাজি মেয়র আপনারা ছিলেন, করেননি। তরুণজ্যোতি তিওয়ারি, মমতা ব্যানার্জি তরুণজ্যোতি তিওয়ারি, কথা না, প্রশ্ন করেছে। মণিশঙ্কর বাবু, আমি পিসিআর কে অনুরোধ করব, মণিশঙ্কর বাবু, অঙ্কন আপাতত দুজনকে একটু ডাউন করতে। মণিশঙ্কর বাবু, অঙ্কন আপাতত আপনাদের দুজনকে একটু অফ করছে। আমি সুমন বাবুর কাছে প্রশ্ন নিয়ে গেছিলাম। সুমন বাবু বলার পরে আমি তারপরে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। সুমন বাবু বলুন, আমি খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছি, আপনিও ঠান্ডা মাথায় উত্তর দিন। আপনারা হঠাৎ নেতাজিকে সামনে নিয়ে এলেন কেন? নেতাজিকে হঠাৎ করে সামনে নিয়ে আসার কি কারণ আছে? হঠাৎ কেন মনে হচ্ছে জাতীয় কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের সহযোগী দলগুলো নেতাজিকে হঠাৎ সামনে নিয়ে এসছে? সামনে তো বিজেপি নিয়ে আসে। হঠাৎ বাংলার মনীষীদের সম্বন্ধে ওদের দরদ জেগে উঠেছিল 2021 সালে, ভোটে জিততে পারলো না। এবার 2024 সালে আবার একটা নতুন করে ন্যারেটিভ তৈরি করো নেতাজিকে নিয়ে। এটা তো ওদের কাজ। আরে আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, নেতাজি যদি এই ভারতবর্ষে থাকতেন, তাহলে তো হিন্দু মহাসভার থেকে শুরু করে যত র্যাডিক্যাল অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি যাদের আইডিওলগ অর্গানাইজেশন মনে করে সব তো ব্যান হয়ে যেত, সব ব্যান হয়ে যেত। আজকে নেতাজিকে ভোটের জন্য ব্যবহার করা লজ্জা করছেন, আর কংগ্রেসকে বলছে নির্লজ্জ এই সেই। আপনিও বললেন, আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে অপমান করলেন আজকের প্যানেলে। আচ্ছা, এক মিনিট। শেষ করে নি দাদা। 2500 ফাইল টোটাল ডিক্লাসিফিকেশনের জন্য কনসিডারেশন। শেষ করছি তো, আপনি বললে আমি থেমেও যেতে পারি, কারণ এতগুলো প্যানেলিস্ট রয়েছে তো আপনার। 2500 টোটাল। আপনি শেষ করুন। 2500 আপনি ডিনের জন্য আমার কথা পরে শুনছেন। সুমন বাবু বলুন। 2500 ফাইল টোটাল ডিক্লাসিফিকেশনের জন্য কনসিডার্ড হয়েছিল। 390তে গিয়ে কি করে আটকে গেল? কি ছিল ফাইলগুলোর মধ্যে আমরা জানতে চাই। আমরা নরেন্দ্র মোদী সরকারের কাছে একজন নাগরিক হিসাবে, কোনো কংগ্রেস কর্মী নয়, কোনো বিজেপি কর্মী নয়, কোনো তৃণমূল কর্মী নয়, ভারতবর্ষের নাগরিক হিসাবে জানতে চাইছি 390টা ফাইলে গিয়ে আটকে গেল কেন? ওই ফাইলের মধ্যে আপনারা কি পেয়েছিলেন? এর কোনো জবাব আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি তিওয়ারির কাছে, তরুণজ্যোতি তিওয়ারি প্রশ্ন করা হয়েছিল, ফাইল কোনো ডিক্লাসিফাই উত্তর না নেই করা কেন্দ্রীয় কংগ্রেস সরকারের। 390 আটকে যাওয়া নিয়ে জানতে চাইছে। তরুণজ্যোতি বাবু উত্তর দিন। অনির্বাণ, প্রথমে আজকে দেখো, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে না, ভগবানের জন্ম হয়, মৃত্যু হয় না। আজকে তার জন্মদিন, তাকে শ্রদ্ধা। ফার্স্ট লিবারেটর অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সুমনদারা বলানোর চেষ্টা করতেই পারে। দেখো, সুমনদা এক্ষুনি হচ্ছে না কংগ্রেসের সাথে নেতাজির সম্পর্ক আছে কি নেই, আমি ওই আসপেক্টেই যাচ্ছি না। গাই বাছুরওয়ালা কংগ্রেসের সাথে নেতাজির সত্যিই সম্পর্ক নেই। এই গাই বাছুর কংগ্রেস 12ই নভেম্বর
1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল, পরবর্তীকালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পর ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই কাটা হাতটা নিয়ে নিয়েছিল। এই কাটা হাত কারকে কী কেটেছে আমি সেটা নাইবা বললাম। এই গাই বাছুর কংগ্রেস, যেটা বর্তমান কংগ্রেস, তার সাথে নেতাজি সত্যিই কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই কর্তব্যপথ যেটা কিংসওয়ে, গলা তো কাটছো দাদা, আর কি কাটবে, যেটা কিংসওয়ে কর্তব্যপথ যেটা বলা হয়, কর্তব্যপথে জর্জ 5 মূর্তি ছিল এতদিন ধরে। কার বাবা ছিল ওটা? জর্জ 5-এর মূর্তি ওখানে সগৌরবে বসানো ছিল কেন? কার বাবা ছিল ওটা? কংগ্রেসের সাথে মাউন্ট ব্যাটেনের সম্পর্ক বা কংগ্রেসের কারোর সাথে মাউন্ট ব্যাটেনের স্ত্রীর কী সম্পর্ক ছিল ওই বিষয়ে আজকে আলোচনার কথা না, আলোচনা করছিও না। তাই কতগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। ফাইল ডিক্লাসিফিকেশন নিয়ে আজকে কথা হচ্ছে। এতকাল যখন ক্ষমতায় ছিল কেন চেপে রাখা ছিল? কেন সেগুলোকে ডিক্লাসিফাই করা হয়নি? দাঁড়াও, শেষ করতে দাও দাদা, শেষ করতে দাও। হরিপুরা কংগ্রেস এটা হয়েছিল, হরিপুরা কংগ্রেস দাদা, মাঝখানে বলিনি সুমনদা, মাঝখানে বলিনি সুমনদা, মাঝখানে বলিনি। যদি তোমার সময় বলেছিল তোমাদের অবস্থা শূন্য থেকে কনস্পিরেসি করেছে, তোমরা শেষ করছো না কেন? কথা বলতে পারবে না, কথা সময় বলো, নিয়ে সময় বলো, ভদ্র। আমি কি বলতে পারবো না পারবো, তোমার থেকে শিখবো না, শিখিয়ে দেবো। শেখার দরকার আছে আজকে, তোমরা অপমান করতে আজকে শেখার দরকার আছে, বারবার শেখাবো, বারবার শেখাবো। ইটালিয়ান কংগ্রেস যাদের গায়ে জারি রক্ত আছে তাদেরকে শেখাবো, যাদের গায়ে দেশদ্রোহী রক্ত তাদেরকে শেখাবো। রাষ্ট্রদ্রোহী ইটালির কংগ্রেস, ইটালির কংগ্রেস, ইটালির দালাল, ইটালির দালাল বলেছিল মাউন্ট ব্যাটেনের অবৈধ সন্তান, মাউন্ট ব্যাটেনের অবৈধ সন্তানদের কাছে শেখাবো। আমি এই সুযোগে আমি শেষ করে দাও, শেষ করে দাও, আমি শেষ করে দাও প্লিজ। এতগুলো যদি 30 সেকেন্ড যদি শেষ 30 সেকেন্ড একদম। আজকে এতগুলো যখন কথা হচ্ছে, যখন নেতাজি কেন কংগ্রেস ছেড়েছিল তার উত্তর কংগ্রেসকে দিতে হবে। আইএনএ ওয়েলথ গেল কোথায়? কে খেলো? কার পকেটে গেল? উত্তর আজকে কংগ্রেসকে দিতে হবে। সেই সময় নেতাজিকে ওয়ার ক্রিমিনাল কেন ঘোষণা করা হয়েছিল? উত্তর আজকে কংগ্রেসকে দিতে হবে। হোয়াট আর দ্য টার্মস? উত্তর কংগ্রেসকে দিতে হবে। নেতাজিকে সাইড করে কেন রাখা হয়েছিল? উত্তর কংগ্রেসকে দিতে হবে। আমি বলছি, দেশের প্রথম প্রধানমন্ত্রী, লিবারেটর অফ ইন্ডিয়া, নেতাজিকে বারবার অপমান করে গেছে কংগ্রেস, আর এদের জোট সঙ্গী বামফ্রন্ট। তাকে তোজোর কুকুর থেকে আরম্ভ করে কি বলেছিল না ছেড়েই দিলাম, যা বামফ্রন্টের সাথে জোট করে তারা নেতাজি দেখায়। আর বলছি, মাউন্ট ব্যাটেনের অবৈধ সন্তান এগুলো বৈধ নয় একটাও। আমি একবার রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো শুনে নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ সবকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আজকে এই নির্দিষ্ট বিতর্কে। হঠাৎ করে নেতাজিকে কেন ইন্ডি জোটের শরিকদের প্রয়োজন পড়ল? 22 তারিখ রাম মন্দিরের দালাত ঘটনার পর 23 তারিখ সকালবেলা হঠাৎ ঊর্ধ্ববাহু হয়ে নেতাজির দিকে তাকিয়ে হঠাৎ এই শ্রদ্ধা নিবেদন কেন? শুনিনি কে কি বলছেন। তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন, নরেন্দ্র মোদী দিয়েছেন। দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে, আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা, সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পেতাম। মোদিজির কাছেও চিঠি দিয়েছি, রাজ্য সরকারকে চিঠি দিয়েছি। রাজ্য সরকারও দেশপ্রেম দিবস পালন করে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি লিপ সার্ভিস দিচ্ছে বিজেপি এবং তৃণমূল উভয়। বামফ্রন্ট সরকারই রাজ্যে ছুটির দিন ঘোষণা করে গিয়েছে। এরা সাহস এত নেই যে সুভাষচন্দ্রের জন্মদিন ছুটিটা উদ্যোগ করবে, সে সাহস তৃণমূলের নেই। আর দিল্লির সরকার কখনোই দেয়নি, কংগ্রেস আমলেও দেয়নি, বিজেপিও দেবে না। কারণ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কোম্পানি পুঁজির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুভাষচন্দ্র। তার জন্মদিন ভালো করে পালন হলে বিজেপির ক্ষতি। আমি যে কথায় আমি এরপরে যে কথায় বা যে বক্তব্যে নজর রাখবো, আজ বারাসতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান সরসংঘ চালক শ্রী মোহন ভাগবত তিনি কলকাতাতেই ছিলেন। এই 23শে জানুয়ারির দিনটিতে বিশেষ কার্যক্রম ছিল আরএসএস এর, আজকে বারাসতে ছিল কার্যক্রম। সেই কার্যক্রমে মোহন ভাগবত ঠিক কি বলেছেন নেতাজি সম্পর্কে তার একটি নির্দিষ্ট অংশ আমি আপনাদেরকে শোনাবো। তারপর আমি রাজনৈতিক প্রতিক্রিয়াগুলি এবং মোহন ভাগবতের বক্তব্য নিয়ে আমি আবার কথা বলতে আসছি। মোহন ভাগবতের বক্তব্য।
क्या वास्तव में हम जानते हैं किन सपनों को आंखों में रखकर देशभक्तों ने देश के लिए सर्वस्व समर्पण किया। अगर उनका सपना पूरा है तो उसको पूरा करने का दायित्व किसका है? जिस सपने को साकार करने के लिए सर्वस्व का होम उन्होंने किया, उस सपनों को साकार करने के लिए आज की पीढ़ी तैयार होकर काम कर रही है। ये देखेंगे तो उनको समाधान। सुभाष बाबू का ध्येय, सुभाष बाबू का चिंतन और हमारा चिंतन, इसमें कोई अंतर नहीं है। सुभाष बाबू के सपने में उन्होंने जो देश की कल्पना की, उस देश को हमको साकार करना है। মোহন ভাগবত বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন আমরা সেই পথেই রাষ্ট্র গঠন করতে চাইছি। তার আগে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলি আপনারা শুনছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি 20 বছর ধরে চেষ্টা করছেন এই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার। আমি একদম সাল তারিখ ধরে হিসেব করছি, 2024 সালে আমরা দাঁড়িয়ে আছি। 20 বছর মানে 2004, মানে এনডিএ সরকার ক্ষমতায় চলে যাওয়ার বছর। 2004 থেকে 2014 পর্যন্ত এই ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় কারা ছিলেন আপনারা জানেন। যারা ছিলেন কংগ্রেস, ইউপিএ 1 এবং ইউপিএ 2 জোট, তার নেতৃত্বকারী দল। কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র সুমন রায়চৌধুরী আমার সঙ্গে আছেন। সুমন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাদের দলের সরকার থাকবার সময়, বিশেষ করে ইউপিএ 2 তো তিনি শরিক ছিলেন, তখনও নেতাজির জন্মদিনে ছুটি দেওয়ার কথা অনুরোধ করেছিলেন? আপনারা সেই অনুরোধ রাখেননি? সুমন বাবু শোনা যাচ্ছে না? আমার কিছু বলার নেই। সুমন বাবু মৌনই নিয়েছেন, ঠিক আছে। তাহলে সুমন বাবুর কাছে আমার কিছু জিজ্ঞাসা নেই। বলুন। আমি বলতে পারি না, আপনি যদি বলতে চান আপনি অবশ্যই বলুন। আমি কখনো চাই না যে আপনি না বলে বসে থাকবেন। কেন থাকবেন? না দেখুন অনির্বাণ, আমি যেটা বলতে চাইছি যে মমতা ব্যানার্জি 20 বছর যে বলছে, সত্যি সত্যি হয়তো এনডিএ জোট ছিল, কিন্তু ব্যক্তিগত স্তরেও তো উদ্যোগ নেওয়া যায়। না না, মনীষকর বাবু, এক মিনিট। আমি সুমন রায়চৌধুরীর কাছে প্রশ্ন করেছিলাম, কেন্দ্রের সরকার 10 বছর, এই 20 বছরের মধ্যে ওরা চালিয়েছেন, বাকি 10 বছর বিজেপি চালিয়েছে, বিজেপির কাছেও প্রশ্ন করব। সুমন বাবু উত্তর দিলেন না। আমি দেখি বিজেপির তরফ থেকে অঙ্কন না তরুণ জ্যোতি, কে উত্তর দেবেন এটার? সুভাষচন্দ্র বসুর জন্মদিনে, দেশনায়কের জন্মদিনে কেন ছুটি ঘোষণা করা হয়নি গত 10 বছরেও? না, আমি বলি, আপনারা প্রথমে এখানে প্রশ্ন হলো যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে হবে সব সময় এত লম্বা করে একটা জিনিস বললে অঙ্কন বলছেন কি? অঙ্কন উত্তর দিচ্ছেন? হ্যাঁ, যে ফাইল নিয়ে কথা হচ্ছে, আমি 10 সেকেন্ডে উত্তর দিইনি। যে ফাইল নিয়ে কথা হচ্ছে, 72 সালে নেতাজি সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র দপ্তর থেকে কে হাওয়া করে দিয়েছিল, এই নিয়ে লোকসভায় কে প্রশ্ন তুলেছিলেন? বিজেপির কেউ বা অন্য দলের কেউ না, প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ বলরাম জাখর। তাহলে আজকের দিনে সেই কংগ্রেস আমাদের প্রশ্ন করছে? আর শুনুন না, এই যে ছুটি দেওয়ার কথাটা বলা হচ্ছে, ছুটি দেওয়া কি একজন নেতার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের একমাত্র উপায়? শ্যামাপ্রসাদের জন্মদিনের দিন কি জাতীয় ছুটি রয়েছে? এটা এইভাবে কি ছুটির প্যারামিটার মাপা হবে? দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আমরা ঘোষণা করতে পেরেছি। কংগ্রেস, তৃণমূল এরা কেউ কেন বলতে পারেনি? পরাক্রম দিবস আজকের দিনটা, এইটা ঘোষণা কেন করতে পারেনি তৃণমূল, কংগ্রেস, সিপিএম? বেশ বেশ বেশ। নির্মলা বাবু হাত তুলছেন, আমি নির্মলা বাবুর কাছে যাবো। নির্মলা বাবু দেখুন, আমি হাত তুলছিলেন, আপনার যদি কিছু বলার। আমি আপনাকে একটা কথা বলি, সুভাষচন্দ্র বোসকে নিয়ে আলোচনা করতে গেলে একটু সিনসিয়ারলি আলোচনা করবেন, সিরিয়াসলি আলোচনা করবেন। তিনি আমাদের দেশবরেণ্য নেতা, একজন আইকন। তাকে নিয়ে শুধু শুধু খেলো ঝগড়া করে কোনো লাভ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, সুভাষচন্দ্র বসু যা বলার, তার দুটো বই যদি আপনারা ভালো করে পড়েন, আমি সে দুটো বই পড়েছি, একটা ইন্ডিয়ান স্ট্রাগল আর একটা ইন্ডিয়ান পিলগ্রিম। এই দুটো বই যদি তিনি পড়েন, মন দিয়ে পড়েন, তাহলে বুঝতে পারবেন সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার জন্য কি ভেবেছিলেন, কি করতে চেয়েছিলেন, কোথায় তার সঙ্গে কংগ্রেসের ডিফারেন্স হয়েছিল, কেন নিজেকে ডিফার করে নিয়েছিলেন। তার যে ব্যথার কথাও সেখানে বলা আছে, সেখানে তার ভালো ভারতবর্ষকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাও বলা আছে। এভরিথিং ইজ অন দ্য টেবল। কংগ্রেস 53 বছর ধরে ভারতবর্ষ স্বাধীন শাসন করেছে। কংগ্রেসের এটা নৈতিক দায়িত্ব ছিল বলে আমার মনে হয়েছে সাংবাদিক হিসেবে,
দেখুন, সাংবাদিককে নিরপেক্ষ হতে হবে এটা সবসময় সত্য নয়। বহু ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়েও আমাদেরকে একটা পক্ষ নিতে হয়। এখন যেমন আমরা একটা পক্ষ নিচ্ছি, এবং সেক্ষেত্রে যদি কেউ কাউকে দালাল বলে সেটা কিন্তু আমাদের মেনে নিতে হয়, কিন্তু কিছু করার থাকে না। আজকে সুমনবাবুর হয়তো আমার প্রতি উষ্মা থাকতে পারে, কিন্তু আমার ইন্টারপ্রিটেশনগুলো আমি করছি। ইন্টারপ্রিটেশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সুভাষচন্দ্র বোস কোনো জিনিসটা ঢেকে রাখেননি। আর কংগ্রেসের একটা নৈতিক দায়িত্ব ছিল যে ২৫০০ ফাইলের কথা আজকে সুমনবাবুরা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, কংগ্রেসের এই ৫৩ বছরের মধ্যে এই ফাইলগুলো ডিক্লাসিফাই করতে পারতেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে একটা কমিশন করেছেন, একটা কমিটি করেছেন, দু জায়গাতেই কমিশন ক্যাটেগরিক্যালি বলে দিয়েছিল যা বলার, কিন্তু ইন্দিরা গান্ধী সেটা ইমপ্লিমেন্ট করলেন না। কেন করলেন না বললেন না, জওহরলাল নেহরু করলেন না, কনসেনসাস হয়নি বলে। সুতরাং কংগ্রেস কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না। আমি কেন বলেছি সুভাষচন্দ্র বোসের সঙ্গে কংগ্রেসের সংযোগ নেই, মমতা ব্যানার্জি তার থেকে বেশি দিন তার সঙ্গে, সেটা একটা জাস্ট অ্যালিগরি টানার জন্য বলি। আমার সময় একেবারে শেষ নেই, আমি এখানে শেষ করছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু মণিশঙ্কর বাবুরা চান এভাবে হয়তো ঘেটে দিলে একটু সুবিধা হয় ওনাদের। কিন্তু আমি শেষ করব একটি কথা বলে। সুমনবাবু মাঝপথে নীরব হয়ে গেলেন। আমার মনে হয় সুমনবাবুর এই নীরবতাটা খুব প্রতীকী। এই মুহূর্তে নীরব হওয়া ছাড়া বোধহয় এই প্রশ্নগুলো উঠলে কংগ্রেস বা ইন্ডিজোটের অন্য শরিকদের সত্যি কিছু বলার নেই। তারা কি উত্তর দেবেন? কেন মাউন্ট ব্যাটেনকে তারা ভারতের প্রথম ভাইসরয় নিয়োগ করেছিলেন, যিনি আজাদিন ফৌজের যে যুদ্ধ স্মারকটি, শহীদ স্মারকটি, সেটা ধ্বংস করে দিয়ে আসেন সমস্ত ওয়ার কনভেনশনের বিরুদ্ধে গিয়ে। তার সঙ্গে কংগ্রেসের এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর এত কিসের সখ্যতা? কেন এই সখ্যতা? কেন কমনওয়েলথের অন্তর্ভুক্ত হলো ভারত স্বাধীনতার পর? কেন রানীর শাসনে অর্ধেক রেখে দেওয়া হলো ভারতকে? নেতাজি থাকলে কি রাখা হতো? নেতাজি থাকলে কি দেশ বিভক্ত হতো? অখণ্ড থাকতো না দেশ, এভাবে খণ্ডিত হতো? নেতাজি কি সহ্য করতেন দেশের এই খণ্ডীকরণ? অখণ্ড ভারতকে ভেঙে দুটো আলাদা রাষ্ট্র তৈরি করে সেখানে স্বাধীনতা ঘোষণা করার, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে উদ্বাস্তু করা, ছিন্নমূল করা। এই প্রশ্নগুলোর উত্তর কংগ্রেসের কাছে নেই। বছরে 50টা করে ফাইল ডিক্লাসিফাই করলে ২৫০০ ফাইল ৫৩ বছরের মধ্যে ডিক্লাসিফাই হয়ে যাওয়ার কথা। নেতাজি সংক্রান্ত একটি ফাইলও কংগ্রেস ডিক্লাসিফাই করেনি। উল্টে রেনকোজি মন্দির থেকে মানুষ বা মনুষ্যতর কোনো প্রাণীরও ছাই হতে পারে তা নিয়ে আসার জন্য, এবং সেটা দিয়ে নেতাজির ছাই বলে নেতাজি মৃত বলে প্রমাণ করবার জন্য চেষ্টা করে গিয়েছে। এই সমস্ত চেষ্টা, অর্থাৎ নেতাজিকে যারা মৃত এবং নেতাজিকে যারা শারীরিকভাবে, মানসিকভাবে পাঠক্রম থেকে, ভারতবাসীর মন থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে নিহত করার চেষ্টা করে গিয়েছে, তারা হঠাৎ নেতাজি সেজে বাজারে ঘুরছে কেন? এ প্রশ্নের উত্তর চাইলাম ইন্ডিজোটের কাছে, যথার্থ উত্তর পেলাম না। নেতা তো মানে ইন্ডিজোটের নেতা, তিনি তো চুপই করে গেলেন। এটাই বোধহয় আজকের বিতর্কের সব থেকে বড় উত্তর। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।